ওয়েলকাম এগেন টু পড়াশোনা অরিবায় চ্যানেলে। গেমিংয়ের সঙ্গে পড়াশোনাটাও চলে, তোমরা জানো। আজকের টপিক বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। প্রথম কথা হলো, যেটা টপিক তার মানেটা কি। তাহলে যদি বায়োডাইভার্সিটি মানেটা ধরি, গ্রিক বা লাতিন বায়ো মানে হচ্ছে জীবন, আর ডাইভার্সিটি মানে হলো নানা রকম ভ্যারাইটিস বা বৈচিত্র্য, যেটাকে ভালো বাংলায় বলে। তাহলে সেই জন্যই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে, আমাদের এই প্ল্যানেটে যে বিচিত্র রকমের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, সেগুলো নিয়েই পড়াশোনা, সেগুলো নিয়েই নলেজ গ্যাদার করা, সেটাই বায়োডাইভার্সিটি। ডব্লিউ.জি. রোসেন বা ওয়াল্টার রোসেন 1985-এ প্রথম বায়োডাইভার্সিটি এই টার্মটা বা এই শব্দটা ব্যবহার করেন। এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে কোনো একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যে আলাদা আলাদা যত রকমের বাস্তুতন্ত্র আছে, জলে স্থলে ওই অঞ্চলের মধ্যে, সেই সবগুলো বাস্তুতন্ত্রের মধ্যে যত রকম জীব আছে, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী, তাদের মধ্যে যে জিনগত বা প্রজাতিগত ভ্যারিয়েশন বা বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, সেটাই সেই অঞ্চলের বায়োডাইভার্সিটি। সমস্ত পৃথিবীটাকেও একটা বৃহৎ বায়োডাইভার্সিটি বলা যেতে পারে। তোমরা জানো কি যে পৃথিবীর এখনো পর্যন্ত প্রায় 1.9 মিলিয়ন মানে 19 লাখ বিভিন্ন ধরনের প্রজাতির অস্তিত্ব জানা গেছে। এবং পৃথিবীর এই সমস্ত জীব প্রজাতির মধ্যে 70% পাওয়া যায় এমন 17টা দেশ আছে। তাদের বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি বা অতি বৈচিত্র্যশালী দেশ। তোমরা জানলে খুশি হবে যে এই মেগা ডাইভার্সিটি দেশের মধ্যে চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিলের সঙ্গে আমাদের দেশ ভারত বা ইন্ডিয়ার নামটাও কিন্তু চলে আসে, কারণ এখানেও ভ্যারাইটিস অফ প্ল্যান্টস অ্যান্ড ভ্যারাইটিস অফ অ্যানিমালস পাওয়া যায়। এবার এই বায়োডাইভার্সিটির 3টে লেয়ার আছে বা 3টে স্তর আছে। ফার্স্ট হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, সেকেন্ড স্পেসিফিক ডাইভার্সিটি, অ্যান্ড থার্ড ইকোলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যের ক্ষেত্রে এক একটা প্রজাতির মধ্যেই জিনগত এমন এমন পার্থক্য চলে আসে যে তাতেই প্রজাতির নির্দিষ্ট একটা প্রজাতির মধ্যেই অনেক রকমের বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। প্রজাতিগত বৈচিত্র্য মানে স্পিসিস রিলেটেড, তো সেখানে এত ডিফারেন্ট টাইপসের স্পিসিস দেখতে পাওয়া যায় যে সেটা স্পিসিসের দিক থেকে একটা বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য তৈরি করে। আর কোনো কোনো এলাকায় বা অঞ্চলে দেখা যায় যে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র এই একটা এলাকার মধ্যে পাওয়া যাচ্ছে, তার ফলে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র যেহেতু, সুতরাং বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব তো পাওয়া যাবেই, কাজে সেক্ষেত্রেও একটা বায়োডাইভার্সিটি সৃষ্টি করছে। এবার প্রশ্ন আসতে পারে, বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য আছে সেগুলো নিয়ে জানবো কেন, পড়বো কেন, তার গুরুত্ব কি? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বায়োডাইভার্সিটির গুরুত্ব কি। দেখো, বায়োডাইভার্সিটির বিভিন্ন রকমের ইম্পর্টেন্স বা গুরুত্ব আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ফুড প্রোডাকশন বা খাদ্য উৎপাদন। যে এলাকায় যত বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যাবে, সেখানে তত বেশি ভিটামিন, খনিজ লবণ সমৃদ্ধ খাবার পাওয়া যাবে। এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রাণী, মাছ, জলজ প্রাণী, পোলট্রি, পাখি, মাংস, দুধ উৎপাদনকারী প্রাণী সেখানে বেশি বেশি পাওয়া যাবে, কারণ সেখানে প্রাণীর সংখ্যা নানা রকমের আছে, উদ্ভিদের সংখ্যাও নানা রকম আছে। তাহলে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বায়োডাইভার্সিটির একটা বড় ভূমিকা রয়েছে। ওষুধ প্রস্তুতিতে তোমরা জানো যে উদ্ভিদ রেচন যখন পড়েছো তখন তোমরা জানো যে এমন ডিফারেন্ট টাইপসের প্ল্যান্টস আছে যে প্ল্যান্টসগুলোর এক্সক্রিটারি প্রোডাক্টগুলোই আমাদের ওষুধ হিসেবে আমরা ব্যবহার করি। সেই রকম ওষুধ তৈরিতে তুলসী, কালমেঘ থেকে শুরু করে পেনিসিলিয়াম, রেসারপিন, ধূত্রপলের বীজ থেকে ডাটুরিন, কুইনাইন, সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেসারপিন, কুইনাইনটা পাওয়া যায় সিনকোনা গাছ থেকে। এরকম বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ওষুধ তৈরিতেও বায়োডাইভার্সিটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া যে অঞ্চলের বায়োডাইভার্সিটি যত বেশি, সেই অঞ্চলের বাস্তুতন্ত্র, তার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাও ভালোভাবে থাকে। উদ্ভিদ বা প্রাণীর সংখ্যা বা বৈচিত্র্য যত কম হবে, বাস্তুতন্ত্র বা ইকোলজিক্যাল সিস্টেমটা তত কিন্তু উইক হয়ে যাবে। কাজে এই ইকোলজিক্যাল সিস্টেমটাকে স্ট্রং করে বায়োডাইভার্সিটি। জলবায়ু নিয়ন্ত্রণ বা ক্লাইমেট কন্ট্রোলের ক্ষেত্রেও দেখা যায় যে
উদ্ভিদের একটা বড় রোল আছে। কাজেই যে অঞ্চলে যত বেশি উদ্ভিদ থাকবে বিভিন্ন রকমের, সেখানে বৃষ্টিপাত ভালো হবে, তার ফলে খরা, বন্যা, এগুলো মাটির ক্ষয় এগুলোও হবে না। আর অর্থনৈতিক গুরুত্ব তো জানো, উদ্ভিদ থেকে নানা রকমের গৃহ সামগ্রী, আসবাবপত্র তৈরি হয়, কাগজ তৈরি হয়, এবং ওষুধের কথা তো আগেই বলেছি, আঠা তৈরি হয়, রজন তৈরি হয়, এগুলোও তোমরা রেচন চ্যাপ্টারে পড়েছো। আর প্রাণীদের থেকে সিল্ক, উল, তারপরে মুক্তো পাওয়া যায়, ঝিনুক থেকে উল পাওয়া যায়, ভেড়ার লোম থেকে সিল্ক পাওয়া যায়, রেশম মথ থেকে বম্বেক্স মরি যার সায়েন্টিফিক নেম, মৌমাছি থেকে মধু পাওয়া যায়, মোম পাওয়া যায়। এগুলো প্রত্যেকটাই কিন্তু ইকোনমিক্যাল একটা ইম্পর্টেন্স এনে দিচ্ছে বায়োডাইভার্সিটির। আর সবশেষে যে অঞ্চলে যত বেশি পরিমাণে উদ্ভিদ ও প্রাণী আছে সেই অঞ্চলে শিল্প অর্থাৎ ট্যুরিজম, যে শিল্প, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যেখানে প্রচুর ট্যুরিস্ট বেড়াতে যায়, এবং সাহিত্যে মানুষের মনে যে সাহিত্য মন, সেখানে কবিতা, গল্প এগুলোও গড়ে ওঠে বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য থেকে। কাজেই সেদিক থেকেও কিন্তু বায়োডাইভার্সিটির একটা ভূমিকা আছে। এরপরেই যে টপিকটা চলে আসছে বায়োডাইভার্সিটির ওপর বেস করে, সেটা হলো বায়োডাইভার্সিটি হটস্পট। 1985-এর পর 1988-এ বিজ্ঞানী নরম্যান মায়ার প্রথম এই হটস্পটের কনসেপ্টটা চালু করেন। হটস্পট মানে হলো যে যেখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ ও প্রাণীর আছে সেটাই হটস্পট। অনেক বেশি পরিমাণে অন্য যে কোনো বায়োডাইভার্সিটি জায়গার থেকে অনেক বেশি পরিমাণে যেখানে উদ্ভিদ ও প্রাণী থাকে। এবং এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো এবং হটস্পট হওয়ার প্রাথমিক শর্তটা কি। এই শর্তটা থেকে পরীক্ষায় যে প্রশ্নটা আসে, সেটা যে কোনো এলাকাকে আমি অনেক উদ্ভিদ ও প্রাণী দেখতে পাচ্ছি আর বলে দিলাম এটা বায়োডাইভার্সিটি হটস্পট, সেরকম নয়। তার কিছু শর্ত থাকতে হয়। সেই শর্তের মধ্যে প্রথমটা হচ্ছে যে সেই জায়গায় অন্তত 1500 প্রজাতির বিভিন্ন উদ্ভিদ থাকতে হবে, এবং সেই উদ্ভিদ ও প্রাণী যেগুলো আছে, বিচিত্র রকমের নানা রকমের যত উদ্ভিদ ও প্রাণী আছে, তারা যেন সবাই এন্ডেমিক হয়। এন্ডেমিক মানে কি? মানে তারা কসমোপলিটন হবে না, অর্থাৎ তারা সেই এলাকারই উদ্ভিদ ও প্রাণী হবে। এবং সেই 1500 প্রজাতি কিন্তু ভাস্কিউলার প্ল্যান্ট, মানে সংবহন কলাযুক্ত, অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম পাওয়া যায় এই রকম উদ্ভিদ হতে হবে 1500 প্রজাতির। থার্ড কন্ডিশন হলো যে সেই এলাকার যত প্রজাতি ছিল তার মধ্যে অ্যাটলিস্ট 70% প্রজাতি বর্তমানে লুপ্ত হয়ে গেছে এমনও হতে হবে। কারণ হটস্পট মানেই সেটাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজেই লুপ্ত হয়ে যাওয়া প্রজাতির সংখ্যা 70% হলে সেখানেও একটা আলাদা গুরুত্ব পাওয়া যাবে হটস্পট হিসেবে। এবার চলে আসি পরে আর একটা যে টপিক থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারতের 4টি হটস্পট অঞ্চলের নাম বলো। এটা মনে রাখবে, অনেকে গুলিয়ে ফেলে। সেটা হচ্ছে ভারতের হটস্পট মানে হটস্পট অঞ্চলগুলি যে একদম ধরে ধরে ভারতেই সৃষ্টি হয়েছে তা নয়, কারণ এগুলো তো ন্যাচারালি তৈরি হয়েছে। কাজেই ভারত ধরে হটস্পট, ভারতের বাইরে এরকমভাবে নয়। তবে হটস্পট অঞ্চলের মধ্যে 4টে এরকম অঞ্চলকে চিহ্নিত করা গেছে যে অঞ্চলগুলো ভারতের মধ্যেও আছে, আবার ভারতের বাইরেও সেই হটস্পট অঞ্চল থাকতেই পারে, কিন্তু ভারতের মধ্যে দিয়েও গেছে সেই হটস্পট অঞ্চল। এই 4টে হটস্পট অঞ্চল যা ভারতের মধ্যে দিয়েও গেছে, সেই 4টে তোমরা জানো, অবশ্যই পড়েছো, বইটা পড়েই নিশ্চয়ই ভিডিওটা শুনছো, তাই একবার বলে দেওয়া। সেটা হচ্ছে পূর্ব হিমালয় বা ইস্ট হিমালয়, ইন্দো বার্মা হটস্পট, এবং ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা। আর ফোর্থ হলো সুন্দাল্যান্ড। তাহলে কি কি বললাম? ইস্ট হিমালয় বা পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, ওয়েস্টার্ন ঘাট ও শ্রীলঙ্কা, এটা একসাথে। আর ফোর্থ হলো সুন্দাল্যান্ড। অনেক সময় শ্রীলঙ্কার দেখে লোকে ভাবে যে শ্রীলঙ্কা কেন ভারতের মধ্যে? না, অবশ্যই শ্রীলঙ্কা ভারতের মধ্যে নয়, কিন্তু পশ্চিম ঘাট থেকে যে হটস্পটটা শুরু হয়েছে সেটা শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত। ঠিক যেমন ইন্দো বার্মা যে হটস্পট অঞ্চল, সেটা ইন্ডিয়ার মধ্যে থেকে শুরু হয়ে একদম বার্মা পর্যন্ত চলে গেছে। তো এইভাবেই 4টে হটস্পট অঞ্চল আমাদের আছে। সেই 4টে হটস্পট অঞ্চলের নাম প্রথমত মনে রাখতে হবে। এবার যদি প্রশ্ন করা হয় যে প্রতিটি হটস্পট অঞ্চল, অর্থাৎ যে 4টে হটস্পটের নাম বলা হলো, সেখানে কোন কোন অংশে ভারতের কোন কোন অঞ্চল পড়ে। যেমন ধরো পূর্ব হিমালয় হটস্পটের মধ্যে ভারতের যে অংশগুলো আছে বা যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর নাম সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিকের অংশ। এই
পূর্ব হিমালয়ের মধ্যে রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের উত্তর দিকটা তোমরা জানো দার্জিলিং আছে, সেটা হিমালয়ের মধ্যেই পড়ে। ইন্দো বার্মা যে হটস্পট, সেখানে ভারতের কোন কোন রাজ্যে আছে যদি বলা হয় নাম বলো, তাহলে উত্তর কি হবে? উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলো আছে অর্থাৎ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং দক্ষিণ আসামের কিছু অংশ ইন্দো বার্মার মধ্যে পড়ে। আর পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার মধ্যে ভারতের কোন কোন অংশ আছে? পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার মধ্যে যে অংশগুলো আছে সেটা হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক ও কেরল। আর সুন্দাল্যান্ডের মধ্যে যে অংশগুলো আছে সেটা হলো ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এবং ভারতের বাইরে যে অংশটা রয়েছে সেটা হলো সুমাত্রা, জাভা আর এশিয়ার মূল ভূখণ্ডের মালয়। অনেক সময় মাধ্যমিকের খাতা দেখতে দেখতে চোখে পড়ে কেউ কেউ লিখেছে সুন্দাল্যান্ডের অঞ্চল হলো সুন্দরবন, অর্থাৎ সুন্দাল্যান্ড, এই সুন্দা কথা থেকে অনেকের মনে হয় সুন্দরবন আছে। সুন্দাল্যান্ড এবং সুন্দরবনের কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা গুলিয়ে ফেলবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার সুন্দা পাহাড় এই হটস্পট অঞ্চলের মধ্যে পড়ে বলে এর নাম সুন্দাল্যান্ড হয়েছে, সুন্দরবনের জন্য সুন্দাল্যান্ড কিন্তু হয়নি। বায়োডাইভার্সিটি বা হটস্পট নিয়ে যেটুকু বুঝিয়ে বলার, আলোচনা করার সেটা আমি করে দিলাম। এরপরে প্রশ্ন আসতে পারে যে ভারতের যে 4 প্রকার হটস্পট আছে সেখানে কোথায় কোন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। তোমরা একটা খাতাতে, বইতে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ পাবে, তোমরা একটা খাতায় 4টে হটস্পট এলাকার নাম লিখবে একদিকে, আর একদিকে কোন হটস্পটে কোন উদ্ভিদ আছে এবং প্রাণী আছে সেগুলো একদম একটা চার্ট মতো বানিয়ে খাতায় রেডি করে রাখবে, যাতে পরীক্ষার সময় চার্টটা ভালো করে মুখস্থ করলেই একদম তৈরি হয়ে যায়। আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বর্তমানে বায়োডাইভার্সিটি যে হ্রাস পাচ্ছে, অর্থাৎ জীব বৈচিত্র্য কমে যাচ্ছে, তার কি কি কারণ হতে পারে। তো সেই কারণগুলো বইতে আছে, কারণগুলো খুবই সহজ, তবু একবার বলে দিচ্ছি, তোমরা বইটা দেখলে এবং পড়লেও বুঝতে পারবে। প্রথম কারণ হচ্ছে জমি ব্যবহার করা, মানুষ তার বসবাসের জন্য এবং অন্যান্য বিভিন্ন কারণে যে মূল অরণ্য বিনাশ করছে ক্রমশ, এবং তারপরে সেখানে তৈরি হচ্ছে নগর, শহর, শিল্পায়ন হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে। এর ফলে ক্রমশ যত অরণ্য বিনাশ হচ্ছে, অরণ্যের বিভিন্ন উদ্ভিদ কমছে, প্রাণী কমছে, বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। তার সঙ্গে আছে শিকার ও চোরা শিকার, অর্থাৎ বিভিন্ন প্রাণীকে বর্তমানে শিকার করা আইনত বন্ধ হলেও চোরা শিকার, অর্থাৎ আইনকে ফাঁকি দিয়ে যে শিকার করা, তার কারণেও বিভিন্ন প্রাণীর সংখ্যা লোপ পাচ্ছে, এবং পেতে পেতে কোনো প্রাণী বিপন্ন হয়ে গেছে, অর্থাৎ এন্ডেঞ্জার্ড কোনো প্রাণী বা এক্সটিংক্ট হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। এবং বর্তমানে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে যে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ, তার কারণেও প্রচুর সংখ্যার উদ্ভিদ ও প্রাণী তারা সেই চেঞ্জটা এবং গ্লোবাল ওয়ার্মিংটার সাথে নিজেদের মানিয়ে নিতে পারছে না, এবং তার ফলেও দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মৌমাছি, মেরু ভাল্লুক, পেঙ্গুইন এবং কোরাল অর্থাৎ নিডেরিয়ান যে প্রাণীরা, তারা বিভিন্ন ধরনের মাছের প্রজাতি, তারা কিন্তু বর্তমানে একটা সংকটের জায়গায় চলে এসছে, অর্থাৎ এন্ডেঞ্জার্ড স্পিসিসের জায়গায় তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর তার সঙ্গে দূষণ তো একটা বড় সড়ো কারণ। এই দূষণের মধ্যে পেস্টিসাইড দূষণ আছে, ইউট্রফিকেশন আছে, এই ধরনের, এবং বায়ু দূষণও আছে। তার এই দূষণগুলো বিভিন্ন ধরনের জীব প্রজাতির যে বৈচিত্র্য সেটা হ্রাস করে দিচ্ছে। আর বায়োডাইভার্সিটিকে যে ব্যবহার, প্রয়োজনে ব্যবহার এবং অতি ব্যবহার, অর্থাৎ পয়সার লোভে প্রয়োজন না থাকলেও যেভাবে ব্যবহার করা হচ্ছে, তারপর বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রয়োজন না থাকলেও প্রয়োজনের তুলনায় ব্যবহার, সেটাই অতি ব্যবহার, তার ফলেও সংখ্যা কমছে জীব বৈচিত্র্যের। প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, আর এছাড়াও অনেক সময় বহিরাগত কোনো প্রজাতির উদ্ভিদ বা প্রাণী যদি নিয়ে আসা হয়, তাহলে সেই বহিরাগত প্রাণীর প্রভাবে দেখা যাচ্ছে যে সেখানকার যে এন্ডেমিক প্রাণী, তারা সংখ্যায় লোপ পাচ্ছে। যেমন ধরো, খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, আমার ছোটবেলায় বড় বড় যে আরশোলাগুলো এখন দেখতে পাই, তার সঙ্গে ছোট ছোট একদম কুচো কুচো কিছু আরশোলা ছোটবেলায় চোখে পড়তো, তার নাম ব্লাডটা ওরিয়েন্টালিস। এই ব্লাডটা ওরিয়েন্টালিস এখন কিন্তু খুব একটা চোখে পড়ে না, কারণ যে বড় আরশোলাগুলো যাদের নাম পেরিপ্ল্যানেটা আমেরিকানা, সেটা আমেরিকা থেকেই ভারতে আনা হয়েছিল, এবং সেটা এই ব্লাডটা ওরিয়েন্টালিসের প্রজাতিকে আস্তে আস্তে বিলুপ্ত করে দিচ্ছে। কচুরিপানাও সাউথ আমেরিকা থেকে আনা হয়েছিল, এনে ভারত সহ সমগ্র এশিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কচুরিপানা খুব দ্রুত বংশ বিস্তার করে তোমরা জানো, এবং তার ফলে জলাশয়ে সূর্যালোক প্রবেশে বাধা দেয়, জলাশয়ের অক্সিজেন হ্রাস করে, এবং অন্যান্য প্রজাতি যেগুলো আছে জলাশয়, তাদের পক্ষে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে তারা
লুপ্ত হয়ে যাচ্ছে এই কারণেই। এই রকমভাবে অনেক রকম প্রজাতির উদাহরণ তোমরা বইতে পাবে, যেগুলো বিদেশ থেকে আনার ফলে বর্তমানে যে এন্ডেমিক প্রজাতিগুলো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে এখান থেকেও ভালো করে পড়বে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনাগুলো করা হলো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, বুঝতে পারলে কিনা সেটাও জানাবে। তোমাদের নিজেদের আরও কিছু তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকলে সেটাও কমেন্টে লিখে অবশ্যই জানাবে। এবং পরের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত টাটা।